আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি একদম খাঁটি দুধের ঘি বানাবো। তো আমরা একটা ফার্ম থেকে দুধ সবসময় নেই। তো সেই দুধ জাল দেওয়ার পরে মাশাআল্লাহ বেশ মোটা করে সর পড়ে। তো এই সরগুলো আমি প্রায় 1.5 থেকে 2 মাস ধরে জমিয়েছি। জমানোর পরে এই যে অনেকগুলো সর হয়েছে, এরকম 3 বাটি হয়েছে। তো জমানোর উদ্দেশ্যই হচ্ছে যে আমি সরগুলো দিয়ে ঘি বানাবো। তো আসেন শুরু করা যাক। যারা ঘি বানাতে পারেন তারা দেখবেন ভিডিওটা এবং আমাকে বলবেন যদি আমার কোথাও ভুল হয়ে থাকে। আমাকে কমেন্টস করে জানাবেন, আমিও শিখবো, কারণ আসলে শেখার কোনো শেষ নেই। আর যারা বানাতে পারেন না তারা আমারটা বানানো দেখে আপনারাও বাসায় চেষ্টা করতে পারেন। ইনশাল্লাহ দেখবেন আপনারাও তাহলে সুন্দর করে ঘি বানাতে পারবেন বাসায় নিজেরাই। তো এখানে আমি ব্লেন্ডারের জারে সরগুলো নিয়ে নিচ্ছি। সর নিয়ে তারপর আমি এটা ব্লেন্ড করব। ব্লেন্ড করার পরে সাথেই থাকেন, আস্তে আস্তে দেখতে থাকেন। একটার পর একটা স্টেপ স্টেপ বাই স্টেপ ফলো করলে ইনশাল্লাহ আপনাদেরও সুন্দর মতো ঘি হবে। যে এমন করে ব্লেন্ডার করব। এই যে দেখেন এমনটা হবে। তো কেউ পানি ইউজ করবেন না, চাইলেও হালকা একটু ইউজ করতে পারেন, তবে পানিটা ইউজ না করাই ভালো। পানি ইউজ করলে এরকম শক্ত ভাবটা আসে না, পানি ইউজ করলে দেখা যায় একেবারে নরম হয়ে যায়। আচ্ছা, এই পর্যায়ে আমরা এমনটা অল্প অল্প করে ব্লেন্ড করে নিয়ে তারপরে যেখানে একটা বলের মধ্যে ঠান্ডা পানি রাখা আছে, এটা আমরা এই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, এই যেভাবে দিয়ে দিবেন। দেখেন কি সুন্দর ভাসছে। হ্যাঁ, এটা কিন্তু আসলে সম্পূর্ণ মাখন, যার কারণে দেখেন পানিতে ডুবছে না, ভেসে আছে। ঘি বানানোর আরো একটা প্রক্রিয়া আছে, তবে সেটা আমি এখনো শিখিনি, আমার শেখার খুব ইচ্ছা। ওটা কাঁচা দুধ দেখি বোতলের মধ্যে ঝাঁকিয়ে তারপরে বানানো হয়। তো আমি এই প্রসেসটাই নর্মালি করি, এটা আমার ভালো লাগে। আপনারা চাইলে ও যদি অন্য কোনো প্রসেস জানেন আপনারা ফলো করতে পারেন। আচ্ছা, তো এইভাবে আমি সম্পূর্ণ সরগুলো এরকম ব্লেন্ড করে আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। অনেক সময় আবার ব্লেন্ডারে ব্লেন্ড না করে অনেকে আবার পাটায় বেটে নেয়। আমার শাশুড়ির কাছে আমি শুনেছি উনি নাকি যখনই ঘি বানাতো পাটায় বেটে নিত। তো পাটায় যদি আপনারা বেটে নেন তাহলেও এরকম করে বেটে নিতে হবে, তাহলেও আপনাদের কাজ হবে। তবে আমার ভালো লাগে, কষ্টের জন্য না, আমার সুবিধা হয় এইভাবে যদি ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিই। এরপরে এই ঠান্ডা পানিতে এটা ভালোভাবে এভাবে ভিজিয়ে নেব, এরকম ডুবিয়ে ডুবিয়ে ভেজাবেন। এর ফলে ঠান্ডা পানির জন্য এটার যে ফ্যাটটা সেটা জমাট বেঁধে যাবে। হ্যাঁ, ওইটাই হচ্ছে মাখন। যেই পাতিলে আমরা ঘিটা বানাবো সরাসরি এখান থেকে উঠিয়ে আমরা ওই পাতিলে রাখলেই ভালো। না হলে এগুলো আসলে একটু আঠালো টাইপের, তো মানে মাখনটা যেমন হয়, তো সেটা দেখা যায় আমরা অন্য কোনো বাটিতে যদি প্রথমে রাখি ওটার মধ্যে অনেকটাই লেগে যাবে। তো এটা যেখানেই দেখেন এই যে যেমন পাশ দিয়ে এরকম লেগে লেগে গেছে, তো এরকম দেখা যায় অনেক নষ্ট হয় মাখনটা। তো সবচেয়ে ভালো হবে যেই পাতিলে আমরা ঘিটা বানাবো, চুলায় দিব, সেই পাতিলেই এখান থেকে উঠিয়ে সরাসরি রেখে দিলেই ভালো। যেহেতু আমি সরের পরিমাণটা অনেক বেশি রেখেছি, তাই আমি এক বাটিতে যতটুকু আমার সর ধরেছে আমি ততটুকু আগে ভিজিয়ে তারপরে হাত দিয়ে ছেঁকে ছেঁকে জিনিসটা এই আলাদা একটা পাতিলে তুলে নিব, যেটাতে আমি ঘি বানাবো। হ্যাঁ, তো বাকি সবটা আমি আবার পরে ব্লেন্ড করে
আবার ঠান্ডা পানিতে রাখবো। একটা বাটিতে আসলে পুরোটা অনেক সময় আটে না, এই কারণে হাফ হাফ করেও করা যায়, এতে কোনো সমস্যা নেই। আমরা চুলায় দিলে ঠিকই একসাথে সবগুলো ঘি হয়ে যাবে। এই যে দেখেন জমাট বেঁধে গিয়েছে ঠান্ডা পানির জন্য, সাদা সাদা যেই বের হচ্ছে পানিটা, এটা এটা যতটা সম্ভব ফেলে দিবেন, তাহলে ঘিটা ভালো হবে। আর আমার বলার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকেও আপনারা শিখিয়ে দিবেন, আমিও শিখে নেব। কমেন্টসে সবাই আমাকে জানাবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের দুইটা হাত ইউজ করতে হবে, যেহেতু হালকা একটু পানিটা ঝরানোর ব্যাপার আছে, এক হাতে যেটা আসলে সম্ভব না। সম্ভব না মানে অল্প অল্প করে দেখা যাবে, তখন কাজ করতে হবে, সময় বেশি লাগবে। তো আপনারা এই ক্ষেত্রে দুটা হাত ইউজ করতে পারেন। দুটা হাত ভালো করে ধুয়ে তারপরে এইভাবে করে পানিটা ঝরিয়ে নিতে পারেন। এই যে দেখেন এরকম বল বল হচ্ছে। আবার আরেকটু নিলাম, নিয়ে আবার এরকম চেপে চেপে নিচ্ছি। ইনশাল্লাহ কিছুদিন পরে আপনাদের সাথে রসমলাইয়ের রেসিপি শেয়ার করব। আমি একটা জায়গায় কোর্স করেছি রসমলাইয়ের, তো রসমালাই না, অনেকগুলো মিষ্টিরই কোর্স করেছি, প্রায় 12টার মতো। তো ইনশাল্লাহ আমি একটা একটা করে মিষ্টি বানাবো এবং আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সাথেই থাকবেন। তো ওখানে দেখা যায় একসাথে অনেকগুলো মিষ্টি বানানো হয়, তো তো এরকম দুই হাত ইউজ করে শেফরা কাজ করে। তো অনেক স্টুডেন্টরা আবার এটাকে একটু অন্য চোখে দেখে, তারা বলে যে হ্যাঁ দুই হাত ইউজ করছে, এটা খাবো কিভাবে। হ্যাঁ, তখন আমি আবার পাশ থেকে ওদেরকে বললাম যে অসুবিধা নাই আপু, যে পানিটা ফেলে দিচ্ছে চিপে চিপে, সেটা তো আর আপনাকে খাওয়ানো হবে না, সেটা তো ফেলেই দিচ্ছে। আর ওনারা যে কাজ করে অবশ্যই ওনারা ভালো করে হাত ক্লিন করেই তারপরে এখানে কাজ করছে। তো এখন চুলায় দিয়ে দিলাম। একেবারে অল্প আছে রাখবো, কারণ না হলে দেখা যাবে মাঝখানে পুড়ে যেতে পারে। আস্তে আস্তে করে এটা হোক, অল্প আছে দিলাম। এই যে দেখেন পাশ থেকে গলা শুরু করে দিছে এখন। এই যে এই পাতিলে কি আড়বে, পাতিলটা চেঞ্জ করে দিয়েছি, বড় একটা কড়াইতে নিয়ে নিলাম। এই যে দেখেন আস্তে আস্তে এই যে গলার পরে ঘিটা দেখেন কি সুন্দর হলুদ রং হয়ে আসছে। এই যে একটু কাছে থেকে দেখাই, দেখেন কি সুন্দর হলুদ রং হয়ে আসছে। এই যে আস্তে আস্তে ঘিটা বের হওয়া শুরু হচ্ছে। একটু সময় নিয়ে করতে হবে, আর চুলার আঁচটা চেষ্টা করবেন কম রাখতে। এই যে শীতের সময়, শীত আসছে, এই সময় কিন্তু দেখা যায় যে অনেকে মুড়ি মাখা খায় ঘি দিয়ে। আমার হাজবেন্ড কিন্তু ভাত খায় সকালবেলা ঘি মেখে, তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে, কি যে মজা করে সে খায়। আমি এই মজার কোনো রহস্যই আসলে খুঁজে পাই না। মানে আমি আমি নিজে কোনো মজা খুঁজে পাই না, ভাত দিয়ে কিভাবে এটা সম্ভব। পরে একদিন আমাদের বাসায় একজন ভাবি আসছে, সেই ভাবিও দেখি একই কথা বলতেছে যে ভাবি ভাত দিয়ে ঘি দিয়ে লবণ দিয়ে মেখে খেতে কি যে মজা। আমি ওনার কথা শুনে চুপ করে ওনার দিকে তাকিয়েছিলাম, যে একই কথা তো আমার হাজবেন্ডও বলে। তো যাই হোক, আসলে মজার ব্যাপারটা এক একজনের কাছে এক এক রকম। আমার যেমন ভালো লাগে স্যুপ খেতে, এখন ওনাদের কাছে হয়তো বা এইভাবেই খেতে মজা লাগে। এই যে আমি এই চুলায় ঘি নাড়তেছি, আর এই যে আম্মু দেখেন নাস্তার ব্যবস্থা করতেছে ব্রেড দিয়ে, কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে, এই যে ধনিয়া পাতা এগুলো দিয়ে। টমেটো দিতে চাইছিল কিন্তু আমি টমেটো দিলে খাইতে পারি না, এই জন্য টমেটো দেয়নি, আর তেলের বদলে ঘিটা ইউজ করেছে। এই যে বোঝা যাচ্ছে আস্তে আস্তে এখন ঘিটা এই যে ভেসে আসতেছে, এখানে বোঝা যায়। এই যে এই যে ঘি বের হয়ে আসতেছে। অনেক সময়ের ব্যাপার, অনেক ধৈর্য নিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। আমার তাও এখানে হালকা একটু নিচে লেগে গিয়েছিল, আমি একটু নামাজে গিয়েছিলাম,
চুলার আগুনটা কমিয়ে দিয়ে গিয়েছিলাম, তারপরেও লেগে গিয়েছিল হালকা, কিন্তু আলহামদুলিল্লাহ যে পুড়ে যায়নি। তো এই যে ঘিটা দেখা যাচ্ছে, এই যে ঘি বের হচ্ছে আস্তে আস্তে। এই যে আম্মুর বানানোর নাস্তা, ঘি হইতে হইতে আমরা একটু নাস্তা সেরে নিচ্ছি, কারণ আসলে ঘি হইতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগতেছে, কারণ এর মাঝে আমি আবার একটু ব্রেক নিয়েছি আসরের নামাজ আর মাগরিবের নামাজের জন্য। তখন ঘিয়ের জালটা, চুলার জালটা একটু কমিয়ে রেখেছিলাম। আর এই যে ডিমের অংশটা, এই যে বেশি বেশি ডিম যেগুলো সেগুলো আম্মু আমাকে দিয়ে দিছে, আর এই যে দেখেন কম কম ডিম যেগুলা সেগুলো আম্মু খাচ্ছে। আর আম্মুরগুলো একটু বেশি ভাজা, একটু পোড়া পোড়া। আহ আমি বেশি ভাজা খাই না, এই যে আমারটা একটু সাদা সাদা করে ভাজি করা। এই যে আলহামদুলিল্লাহ ঘি দেখা যাচ্ছে, এই যে দেখেন ঘিটা বোঝা যাচ্ছে এখন। এভাবে করে ডালের চামচ বা এটাকে অনেকে ডাবু বলে, এটা দিয়ে আস্তে আস্তে করে এরকম ঘিটা আলাদা করে তুলে নিতে হবে। হ্যাঁ, কাঁচের বয়ম নিয়ে নিয়েছি, উপরে একটা ছাঁকনির মতো দিয়ে দিব। ছাঁকনি দিলে কি হবে, এই যে ভিতরের এইগুলা আর বয়মের ভিতরে যাবে না। আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি এখন উপর থেকে। বিসমিল্লাহ, অল্প করে দিয়ে দিচ্ছি। ঘিটা ছেঁকে নিলেই ভালো। হ্যাঁ, ছেঁকে নিলে সুবিধা হয় যে ওই এই জিনিসগুলো আর ভিতরে ঢুকে না। হ্যাঁ, এগুলোর নাম আমি জানি না, এটা আমি অনেককে দেখেছি আবার মুড়ি দিয়ে চিনি দিয়ে এই জিনিসটা দিয়ে মেখে খায়, এটা নাকি অনেক মজা। আমি অবশ্য কখনো খাইনি এটা, কিন্তু অনেকেই বলে এটা নাকি বেশ মজা হয়। তো আচ্ছা, এভাবে করে জিনিসটা ছেঁকে নিয়ে নিচ্ছি। এই হলো আমার ফাইনাল কোয়ান্টিটি। তো এই যে দেখেন আস্তে আস্তে দেখেন যতটা ঠান্ডা হবে ঘিটা, এই যে এই অংশটা একটু ব্লার হয়ে আসছে, এটা এটা একটু ক্লিয়ার। যত ঠান্ডা হবে সুন্দরভাবে নিচে অনেকটাই দানার মতো হয়ে যাবে। আশা করি সবার ভালো লেগেছে, সবাই কমেন্টস করে জানাবেন সবার কাছে কেমন লেগেছে, আর যদি বাসায় কেউ ট্রাই করেন সেটাও কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।